মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ বছরের বেশি সময় ধরে তিনি রাজনীতির ময়দানে রয়েছেন। তিনি রাজনীতির মাটিকে হাতের তালুর মতো করে চেনেন। গন্ধ শুঁকে বলে দিতে পারবেন এই মাটিতে ফসল ফলবে কি ফলবে না। এই মমতা বন্দ্যোপাধ্যায় আমার তো মনে হয় একটা চাল টিপে বলে দিতে পারে যে ভাত হবে কি হবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমা চান তখন বুঝতে পারেন ক্ষতটা কত গভীর। ক্ষমা না চেয়ে উপায় নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে যান। তাই আমরা বিভিন্ন সময় দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে জনসভায় বা কোনো প্রশাসনিক সভায় তিনি ক্ষমা চেয়ে বসেন। তা এই ক্ষমা চাওয়ার পেছনে কী কারণ থাকতে পারে? অনেকেই বলেন, বিশেষ করে বিরোধীরা কটাক্ষ করে বলেন যে ও ভোট এলেই মমতা বন্দ্যোপাধ্যায় একটু আধটু ক্ষমা চেয়ে নেন, না হলে তিনি বুঝতে পারেন যে এত বিপদ, এই বিপদের মধ্যে তিনি ক্ষমা না চাইলে যেটা কিন্তু অসম্ভব। রবিবার সুজাপুরের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ক্ষমা চাইলেন। তিনি বললেন যে গনি সাহেব, এখানকার যে বিধায়ক, তিনি আসতে পারেন না, তার সঙ্গে কোনো মানুষের যোগাযোগ নেই, তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। এবং তিনি বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি এই এলাকার। মমতা বন্দ্যোপাধ্যায় অনুমান করেছেন যে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, মানুষ তাদের বিধায়ককে না পেয়ে তাদের ক্ষোভ উগরেও দিচ্ছেন। তাই তিনি এই কথাটি বলে অন্তত এই বার্তা দিয়ে দিলেন যে আমি আছি, আমি আপনাদের পাশে আছি। আমরা দেখেছি বিভিন্ন ইলেকশনের সময়ও আমরা দেখেছি যে তিনি মঞ্চে দাঁড়িয়ে মাঝে মধ্যেই ক্ষমা চেয়েছেন। সে 2021 সালের হোক, পঞ্চায়েত নির্বাচনে তিনি সেইভাবে প্রচার করেননি, কিন্তু আমরা 2019-এর লোকসভাতেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় ক্ষমা চেয়েছেন। কারণ তার দল দুর্নীতির বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার থেকে শুরু করে নানান অভিযোগে অভিযুক্ত। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে অন্তত স্পষ্ট বার্তা দিয়েছেন, আমি সৎ, আমি এক পয়সা নিইনি, আমাকে দেখে আপনারা ভোট দিন। আমি প্রত্যেকটা বিধানসভার 294টা বিধানসভার আমিই প্রার্থী, 42টা লোকসভার আমিই প্রার্থী। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ধরনের বার্তা দিয়ে দেন, তখন বাকিরা সত্যি ল্যাম্পপোস্ট। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে আমাকে দেখে ভোট হয়, তাই এই সব যত দুর্নীতি বা যত নেতা মন্ত্রীদের মানুষের সঙ্গে জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো ঘটনা, এই সব কিছুর ঊর্ধ্বে আমি যদি বার্তা দিই তাহলে মানুষ আমাকে বিশ্বাস করবে, এটা তিনি বিশ্বাস করেন। এবং সেই কারণেই তিনি ক্ষমা চেয়ে নেন। আবার তিনি এই কথাটা বলেন, নেতাজির প্রসঙ্গ টেনে নিয়ে আসেন এবং তিনি বলেন যে ভুল হতেই পারে, তাই ক্ষমা চেয়ে নিলে সেই জায়গায় মানুষ তাকেও ক্ষমা করে দেয়। এটা ক্ষমাটা একটা রাজনৈতিক কৌশলও বলা যেতে পারে, যে আমি ক্ষমা চাইছি, আমি মানুষের কাছে আমি সেই প্রতিশ্রুতিবদ্ধ, সেই জায়গায় যদি আমি প্রতিশ্রুতিবদ্ধ না হই তাহলে আমাকে ক্ষমা চাইতে হবে। এটাও কিন্তু দলীয় কর্মীদের কাছেও একটা বড় বার্তা, যে তোমরাও মানুষের কাছে ক্ষমা চাও। আমি যদি নেত্রী হয়ে ক্ষমা চাইতে পারি, তোমরা কেন ক্ষমা চাইবে না? এটাও কিন্তু নিচুতলার কর্মীদের কাছে বার্তা। তবে সে বার্তা কতটা তারা নেন
সেটা কিন্তু প্রশ্নের বিষয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্ষমা চাওয়া একটা সিগনেচার হয়ে দাঁড়াচ্ছে। এর সঙ্গে একটু জুড়ে দিই, বুদ্ধবাবুও ক্ষমা চাইতেন। বুদ্ধবাবু অনেক বিষয় নিয়ে প্রকাশ্যে তিনি সততার সঙ্গে ক্ষমা চাইতেন। তবে অনেকে রাজনৈতিক মহল বলেন বুদ্ধবাবুর ক্ষমা চাওয়া আর মমতার ক্ষমা চাওয়ার মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। হ্যাঁ, দুজনেই রাজনৈতিক ব্যক্তিত্ব, দুজনেরই অ্যাপ্রোচ মানুষের কাছে এবং তারা অবশ্যই ভোটকে বা মানুষের কোথাও যদি জনসংযোগ বিচ্ছিন্ন হয় সেইটাকে মাথায় রেখেই তারা এই কাজটি করেন। তা ঠিক আছে, রাজনীতিতে ক্ষমা চাওয়া একটা বলা যেতে পারে সৌজন্যের বিষয় এবং মানুষও বুঝতে পারে এবং যিনি ক্ষমা চান তাকে ক্ষমা করে দেওয়ারও একটা জায়গা তৈরি করে দেন মানুষই।